দেখুন, প্রথমেই কিন্তু আজকে এনকে ডিজিটালের পক্ষ থেকে একটা আবেদন রাখতে চাই মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে। এটা একেবারে মানবিক আবেদন, এবং আবেদনটি হচ্ছে যে যেইভাবে শৈত্যপ্রবাহ, মানে তারা অনেকেই বলছেন যে এটা গত 40 বছরে এরকম ধরনের শৈত্যপ্রবাহ হয়নি, 13 বছরে এত ঠান্ডা নামেনি। তো কাজেই সকালবেলা শিশুরা যখন স্কুলে যায়, বিশেষ করে প্রাইভেট স্কুল, সেটার অবশ্য উপরে কর্তৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী বা ব্রাত্য কেউ করতে পারে না। তা হলো, আপনাদেরকে জানাই যে উত্তর ভারতের দিল্লি সহ, রাজস্থান সহ বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে, এবং এদিকে আসাম, ত্রিপুরার মানিক সাহা, তিনি একটি পোস্ট ছেড়েছেন এবং তিনি একেবারে কমান্ডলি বলেছেন যে সমস্ত স্কুল 15 তারিখ অব্দি বন্ধ থাকবে শৈত্যপ্রবাহের জন্য। তো এই ব্যাপারে একটা আবেদন রেখেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু এখনো কোনো উত্তর পাইনি। আমি নিশ্চয়ই আশা করব যে শিশুদের মুখের দিকে তাকিয়ে অন্তত স্কুলগুলোকে, আপাতত প্রাইভেট স্কুল বিশেষ করে, যে তাদের উপর যেন একটা অনুরোধ পাঠানো হয় সরকারের তরফ থেকে যে স্কুলগুলো বন্ধ রাখো। কারণ এত শীতে আমি ঠক ঠক করে কাঁপছে দেখছি সকালবেলা 8টা সাড়ে 8টার সময় আমি যখন অফিসে যাই, তখন বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়ে কাঁপছে। এটা খুব অমানবিক হয়ে যাচ্ছে। গরমের সময় তো অতিরিক্ত ছুটি দেওয়া হয়, শৈত্যপ্রবাহ ব্যাপারটা তো শিশুরা জানে না, অনেকে অসুস্থ হয়ে পড়বে এরপর, তখন কিন্তু সামাল দেওয়া মুশকিল হবে। সুতরাং আমি একেবারেই আবেদন রাখছি আমাদের এনকে ডিজিটালের পক্ষ থেকে, যেন তাদেরকে স্কুলে ছুটি দেওয়া হয়। চলে আসছি আজকের বিষয়ে। আজকের বিষয়টা খুব কমপ্লিকেটেড। দেখুন, প্রথমেই বলি, হুমায়ুন কবির দল ছেড়েছেন একেবারেই বেয়াক্কেলে এবং বেয়াদবির কারণে। কিন্তু এটাও বাস্তব যে তার যে সভা সমিতি ইত্যাদি ইত্যাদি ব্যাপার হয়েছে, সেটা কিন্তু মুসলিম কমিউনিটির মধ্যে একটা বার্তা গেছে যেটা খুব সাংঘাতিক। যে মন্দির হচ্ছে এতগুলো, মসজিদের বেলা কেন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে রয়েছে? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতেই হবে। তাদের বক্তব্য যে ধর্মনিরপেক্ষতা, বা একটা সময় তিনি মুসলিম প্রেমী ছিলেন, হঠাৎ করে রাতারাতি এতটা তিনি একেবারে হিন্দুত্ববাদের, সফট হিন্দুত্ববাদের লাইন নিলেন কেন? সমালোচনাও হয়েছে কিছু কিছু জায়গায়। আমরা সে পথে যাচ্ছি না, কারণ এটা আমাদের দেখার ব্যাপার না যে রাজনৈতিক দল কি তাদের স্ট্র্যাটেজি নেবে, কি নেবে বা না নেবে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে তার স্ট্র্যাটেজি সাজিয়েছেন। এখন পশ্চিমবঙ্গে যদি হিন্দু মুসলমান করতে হয় ভোটের ব্যাপারে, তার থেকে তো লজ্জার কিছু নেই। কারণ পূর্বতন ইতিহাসে, অন্তত বাম জমানাতেও আমরা দেখেছি যে তারা তো আমল দিতেনই না। বিশেষ করে কোনো ধর্মের মানুষ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করেছে বাম জমানায়, কিন্তু তাদেরকে ধরে একদম ঠুসে দেওয়া হয়েছে। তো সেটা কিন্তু প্রবলভাবে বাড়ছে, এবং তার পেছনে আরএসএস এর একটা প্ল্যান রয়েছে। বিজেপিকে তারা ফিল্ডে নামিয়েছে, শুভেন্দুকে তারা সাইডলাইন করেছে, আরএসএস এর অরিজিনাল যারা হিন্দুত্ববাদীর মুখ, দিলীপ ঘোষের মতন মানুষদেরকে তারা কিন্তু ফিল্ডে নামাচ্ছে এ কারণে যে পশ্চিমবঙ্গ দখল করতে হবে। পশ্চিমবঙ্গ দখল করার এটা আমি বাস্তবিকই বলছি, কারণ পশ্চিমবঙ্গের যারা হিন্দু, মুসলিম কমিউনিটির ব্যাপারে পড়ে আসছি, তারা মানে ধর্ম নিয়ে এত কপচানি করে না, এবং তারা রাস্তার ধারে হিন্দু না মুসলমান, উঁচু জাত না নিচু জাত, এগুলো ভাবেন না। দিব্যি চা খান, যে কোনো হোটেলে গিয়ে খাবার খান, বিশেষ করে বিরিয়ানি টিরিয়ানি গুলো তো সমস্ত মোগলাই খাবার, সেগুলো দিব্যি খান। কিন্তু এটাও বাস্তব যে সুড়সুড়ি দিতে বা সুড়সুড়ি দিয়ে উত্তেজিত করার কাজটি কিন্তু এই সংঘ পরিবার খুব ভালো জানেন। তারা সারা ভারতবর্ষে এটাকে ছড়িয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ হয়তো অতটা নেয়নি, কিন্তু নিতে কতক্ষণ? কারণ এটাও তো বাস্তব যে উত্তর বাংলার মতন একটা সুবিশাল অঞ্চল, যেটা আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে মালদা অব্দি, এই অঞ্চলটির মধ্যে হিন্দু মুসলমানের বাস যেখানে যেখানে, সেখানে কিন্তু হিন্দু সেন্টিমেন্টে হিন্দুরা জিতছে বিজেপির ফ্ল্যাগের তলায়। এবং সেটা লোকসভায়, যেমন লোকসভায় তো এটা মানতে হবে যে বিজেপির 18টা থেকে 12টা সিটে নেমেছে, কিন্তু 12টা সিট দেখুন আলিপুরদুয়ার পেয়েছে, কোচবিহার পেয়েছে, জলপাইগুড়ি পেয়েছে, শিলিগুড়ি পেয়েছে, নিচে দেখুন বালুরঘাট পেয়েছে, রায়গঞ্জ পেয়েছে, এবং মালদার 2টি আসনের মধ্যে 1টি আসন পেয়েছে। মানে 6টি আসন এখান থেকে তারা কিন্তু বার করে নিয়েছে। 6টি না 7টি হলো, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বালুরঘাট, আলিপুরদুয়ার, মালদার একটা, 7টা আসন। তো এটা তো ছেলে মানুষই নয়। এবং মালদার
ব্যাপারটা কিন্তু অনেকটাই মুসলিম উপরওয়ালা কমিউনিটি, যেখানে কিন্তু অবাঙালি মুসলিমও আছে, বাঙালি মুসলিমও আছে, যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বাস করছে, তাদের অনেকটাই কিন্তু মালদার ভোটের উপর নির্ভর করে, অনেকটাই তাদের চলাফেরা ইত্যাদি ইত্যাদি। মুর্শিদাবাদের জায়গাটা যেটা, তারা একেবারে প্রবলভাবে বিজেপিকে হেট করে, সেখানে হিন্দুদের সংখ্যাও কম, 70% কাছাকাছি সেখানে মুসলিমদের বাস, তারা একাট্টা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। কিন্তু এটাও বাস্তব যে বেলডাঙ্গা টেলডাঙ্গা ইত্যাদি অঞ্চল আমি দেখে এসেছি, আপনাদেরকে বলি, সেসব জায়গায় কিন্তু একটা একটা সুরটা যেন একটু বদলেছে, এবং সেটা আমার অভিজ্ঞতার জায়গা থেকে, আমার ঘুরে আসার জায়গা থেকে কিন্তু আমাদের যেটা বাস্তব আপনারাও বুঝতে পারছেন, সেটাই কিন্তু আজকের প্রশ্নের পাঞ্চ। নমস্কার, আসসালামু আলাইকুম। আজ ফরচুনেটলি বুধবার, গতকাল আসার কথা ছিল, আসতে পারিনি, আমি লজ্জিত। তো আজকেও আসবো কি আসবো না করতে করতেই একটা অদ্ভুত ধরনের সাবজেক্ট নিয়ে এলাম, কংগ্রেসের চাপে তৃণমূল। এটার উত্তরটা আপনারা দেবেন, আমি আমার বক্তব্যটা রাখবো। প্রত্যেকে কমেন্ট করবে, যেরকম কমেন্ট করেন। কারণ দেখুন, বিজেপির যা যা করার সেটা তারা করছে, এবং এটা ফ্যাক্ট যে সিপিএম আর একটিও আসন পাবে না আসন্ন বিধানসভা নির্বাচনে, কারণ তাদেরকে কেউ বিশ্বাস করে না। আর সিপিএম এ তো লোকই নেই। আপনাদেরকে পরম শ্রদ্ধার সঙ্গে জানাই যে 2011-তে সিপিএম যখন ডাউন হতে, বা বামেরা যখন ডাউন হতে আরম্ভ করলো, তখন পর্যন্ত কিন্তু সিপিএম এর যারা ক্যাডার বাহিনী, তাদের কিন্তু একটা সুবিধাবাদী সংখ্যা, তারা কিন্তু তৃণমূলে জয়েন করেছিল মুকুল রায়ের হাত ধরে। আমি মুকুল রায়কে কিন্তু প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করেছিলাম যে এইভাবে বামেদের কি আনার দরকার আছে। মুকুল রায় কিন্তু একেবারে হেসে বলেছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আসতে এসেছে, এরা এতদিন উন্নয়ন দেখেননি। 2012 থেকে 1 বছরের মধ্যে সব উন্নয়ন দেখতে শুরু করেছে। সেটা অত্যন্ত গর্হিত অপরাধ হয়েছে বলে আমি মনে করি আজকের দিনে, এবং সমালোচনা করতে বাধ্য হচ্ছি যে আজে বাজে লোক ভর্তি করে মুকুল রায় কিন্তু দলে ঢুকিয়েছে। এখন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কনসেন্ট ছিল কি ছিল না যদি আপনারা প্রশ্ন করেন, তখন মুকুল রায় অসীম ক্ষমতাবান ছিলেন দলের মধ্যে, ফলে তিনি যেটা করেছেন সেটা অ্যাকসেপ্টেড হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছে। এরাই আজকে ডোবাচ্ছে, এই যে ছাত্র ভর্তি করা, এই যে টাকা নিয়ে ইত্যাদি ইত্যাদি যে কেচ্ছা কেলেঙ্কারি যেগুলো হচ্ছে, তার মধ্যে অধিকাংশ বাম জমানার লোক এবং একেবারে বাম রাজনীতি করার লোক, এরা কিন্তু এই কাণ্ড কারখানাগুলো করছে, এবং কার্যত কিছুটা হলেও তো মুখ্যমন্ত্রী সেখানে খানিকটা পিছিয়ে যাচ্ছে তার বক্তব্য থেকে। ফলে মুকুল রায়ের মানে স্ট্র্যাটেজি, মুকুল রায়ের পর টোটাল ব্যাপারটা অভিষেক নিয়েছেন, কিন্তু সেটা অনেক পরে। মুকুল রায় যেভাবে সিপিএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস ইত্যাদি ইত্যাদি থেকে যেভাবে লোক টেনেছিলেন, এরা তো ভালো লোক না। কারণ যেই আমার দল হেরে গেল, যাদের সঙ্গে লড়াই করেছিল কংগ্রেস এবং পরবর্তী অধ্যায়ে তৃণমূল, তাদেরকে আমার দলে নেব কেন? তাহলে লড়াইটা কাদের সঙ্গে ছিল ভাই, সেটা কেন তৃণমূল সেদিনকে বোঝেনি আমি জানি না। কিন্তু আমাদের একটা ক্ষোভ ছিল, আমরা রাজনীতি করেছি, কংগ্রেস করেছি, যুব কংগ্রেস করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন করে বলার কিছু নেই। তো আজকে যে ব্যাপারটা দাঁড়িয়েছে, সেটা হুমায়ুন কবিরের মতন একটা সি ক্যাটাগরির লোক, যে ধর্মের কিছু বোঝে না, তাকে যদি এখন ডেকে ওই মসজিদ বলছে বাবরি মসজিদ এখানে করবে, কি করে জানি না, যে বাবরের জায়গা হচ্ছে বাবরি মসজিদ, সে বাবরি মসজিদ তিনি মানে মুর্শিদাবাদের বেলডাঙ্গা অঞ্চলে কি করে করবেন আমার জানা নেই। কিন্তু একে ডেকে যদি কোরআনের কোনো পাঠ জিজ্ঞেস করা যায় যে এটা সম্বন্ধে কি জানো, একটা লাইনও বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না, শুধু ফালতুবাজি করে কিছু রাজনীতিবিদ এই কারবার করে। যেমন বিজেপির লোকেদের ডেকে যদি গীতা পাঠ করতে বলা হয়, যে বই না দেখে বলতো, একটা লাইনও বলতে পারবেন। তারা যেমন অধার্মিক হিন্দু, বিজেপির 90% পশ্চিমবঙ্গের নেতা এবং কর্মী, 90% না 95% বিজেপির নেতা কর্মীরা যেমন ভণ্ড হিন্দু, মানে ভণ্ডামিতে ভরা তাদের হিন্দুত্ববাদ, তেমন এই হুমায়ুন কবির হচ্ছে গিয়ে ভণ্ড মুসলিম, যারা এই যে দেখুন এরা রাতারাতি সব হিন্দুত্ববাদ। একদিন কি করছিলি বাপ, কোথায় ছিলি? তাপস রায়ের মতন লোককে দেখে আমার হাসি পায়।
এই লোকটা নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘদিন জিতে এসে মুসলিম ভোটে, সেটা কংগ্রেস আমলেও তৃণমূলের আমলেও। দেয়ার বই দেখে দেখে রাতারাতি ভয়ঙ্কর হিন্দু হতে আরম্ভ করেছে। শুভেন্দু অধিকারী কোথায় ছিল? ফলে এরা যেমন ভণ্ডামি করেছে অ্যাবসলিউটলি মানে লোক দেখানো, তেমন এটাও কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে সিপিএম এর একটা অংশ যেমন তৃণমূলে ঢুকেছিল, তেমন একটা অংশকে মুকুল রায় নেয়নি। তারা রাউডি, তারা চরম অত্যাচার করেছে বাম জমানায় 34 বছরে, এবং তাদেরকে না নামার পর তারা দেখেছে তাদের করে কমবে খেতে হবে, পয়সা আমদানি করতে হবে, যেভাবে সিপিএম এর আমলে তারা আমদানি করেছিল। তারা তৃণমূলে ঢুকতে পারেনি, সদল বলে প্রায় 32% ভোটার তারা বিজেপিতে জয়েন করেছে। আজকে অনেকেই বলেন, এই যেমন এই শতরূপ ফতরূপ, এরা তো ঠান্ডা ঘরে বসে বাতেলা মারার লোক, এরা সব টিভিতে বসে বলবে যে এই তো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ঢুকিয়েছে, ওই তো বাজপেয়ীর আমলে তারা হাত ধরে। সো নাটকবাজি ন্যাকামি কথাবার্তা শতরূপ তুমি বলাটা বন্ধ করো। তোমার দৌড় হচ্ছে টেলিভিশন স্টেশন অব্দি, তুমি পথে নেমে কেন কাপ্তানি করছো না, কেন লড়াই করছো না, কেন লোকেদের নামাচ্ছ না? তুমি বড় বড় কথা বলছো। তোমার দলের 32% ভোট সিপিএম এর চলে গেছে বিজেপিতে, কারণ তারা মাল কামাতে এবং মমতাকে তাড়াতে গেছে। এটাও সর্বনাশ ছিল না, এটাও কিন্তু সমস্যা ছিল না, কারণ ওই যে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কারিশমা আছে। দেখুন একটা কথা বলি, ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ভূমিকার তো কোনো তুলনা নেই, আলবাত আছে। সেটা মহাত্মা গান্ধী হোক, নেতাজি সুভাষচন্দ্র বসু হোক, চিত্তরঞ্জন দাস হোক আমাদের রাজ্যের থেকে, ওই বিধান রায় হোক, কিংবা পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে শুরু করে যারা যারা লড়াই করেছেন, মানে আবুল কালাম আজাদ থেকে শুরু করে, এরা প্রত্যেকে কিন্তু কংগ্রেস দলটা করেছেন। ফলে কংগ্রেসের স্যাক্রিফাইসে কিন্তু ভারত স্বাধীন হওয়ার একটা মস্ত বড় দিক, টোটালটা না, একটা তো মস্ত বড় দিক। তারাই তো লড়াই করে ক্ষমতায় থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছিল। তো সেই দলটির মধ্যে বরাবরই আবেগ তাড়িত, সেটা নেহেরুর আমলেও ছিল, আজকে রাহুল গান্ধীর আমলে। কেউ কাউকে তোয়াক্কা করে না, যে যা পারে যেখানে খুশি যা খুশি মন্তব্য করতে পারে। দলে কোনো ডিসিপ্লিন বলে বস্তু নেই, এবং দলে আমরা রাজনীতি যখন করেছি, কংগ্রেস করেছি, আপনাদেরকে বলি 1979, 80 এবং 80, 81 এই 2 বছর যে সময়টা মানে বামেরা এবং সিপিএম এসএফআই একটার পর একটা কলেজ দখল করছে, তখন আমি জিতে এসেছিলাম ক্যালকাটা টেকনিক্যাল থেকে, এবং আমাদের 5 বছরের কোর্স ছিল, লাস্ট 2 ইয়ার্স ছাত্র পরিষদ কিন্তু সেটা কন্ট্রোল করেছে, এবং আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। ফলে ওই সময় থেকে কংগ্রেসটা করি, এবং কংগ্রেস করতে করতে একটা সময় মনে হলো যে কংগ্রেসের ভেতরে দালালে ভর্তি, মানে সাম টাইম আফটার 87 ইত্যাদি ইত্যাদি, যে এই কংগ্রেস জীবনে কোনোদিন সিপিএম কে তাড়াতে পারবে না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো উত্থান ছিল, আমরা যুব কংগ্রেসে জয়েন করলাম, ছাত্র পরিষদের আমি একটা দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলাম। আমি দেখলাম যে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন ছাত্র পরিষদ কি করব। ফ্রম 91 আমরা পুরো দস্তুর কিন্তু যুব কংগ্রেসের কাজকর্ম করেছি, কারণ আমরা মনে করেছি যে সোমেন মিত্র বা আদার্স এরা কেউ সিপিএম কে তাড়াবার জন্য মোটেই আগ্রহী নয়। কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল ম্যাটার ছিল, ইন্দিরা গান্ধীর খুব খারাপ সময় তার পাশে যারা ছিলেন তাদের নামগুলো বলি। প্রথম প্রণব মুখার্জি, তিনি যে বিরাট লিডার ছিলেন এমন না, কিন্তু রাষ্ট্রপতি হয়েছেন, তিনি কেন্দ্রের প্রশাসন খুব ভালো সামলাতে পারতেন। দ্বিতীয় নামটি অবশ্যই যার আসবে আজকে, তার একটা সাবজেক্ট, তিনি মালদার বরকতদা, মানে ABA গনি খান চৌধুরী। হ্যাঁ, তো আবু বরকত আতাউর গনি খান চৌধুরী প্রয়াত, এরকম একজন কংগ্রেস লিডার, আমার লিডার ছিলেন তিনি। মানে ভাবা যায় না কি চমৎকার মানুষ ছিলেন, ধর্ম নিরপেক্ষ, এবং মুসলিম কমিউনিটিতে সাধারণত বড় ভাইকে ভাই বলে ডাকা হয়, ভাইয়া বা ভাই ইত্যাদি ইত্যাদি। গনি খানের পরিবার কিন্তু এতটাই ধর্ম নিরপেক্ষ ছিল, তারা দাদা বলতো, মানে গনি খান বড় ভাই হিসেবে তাকে দাদা বলতো, দাদা। পরে ডালু যে ছিল, ডালুদা, তারপরে লেবুদা, এই সমস্ত তার অদ্ভুত অদ্ভুত নামে তাদেরকে ডাকা হতো, এবং অ্যাবসলিউটলি ধর্ম নিরপেক্ষ শুধু না। এই ইন্দিরা গান্ধী যখন 1980-তে ফিরে আসেন, তিনি গনি খান চৌধুরীর উপর এতটা খুশি হয়েছিলেন যে তাকে রেল মন্ত্রক দেন, এবং শয়ে শয়ে মালদা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের বাঙালিরা কিন্তু রেলওয়েতে চাকরি পেয়েছিল গনি খানের আমলে, মানে বরকতদার আমলে।
এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে সর্বভারতীয় স্তরে বাঙালি নেতা হিসাবে বাঙালির জন্য যদি কেউ কিছু করে থাকে সেটা বরকত দা। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু ভোলে ভালা মানুষ ছিলেন, যে যা পারছে টুপি মারতো বরকত দা বিশ্বাস করতো। তিনি অনেকবার প্রেসিডেন্টও হয়েছে এবং তিনি সেরিব্রাল অ্যাটাক হওয়ার পর তার একটা দিক তার ইয়ে হয়ে গেছিল, মানে কমজোরি হয়ে গেছিল, অসম্ভব বেহিসাবি জীবনযাত্রা করেছেন, ড্রিঙ্ক ফিঙ্ক করতেন ইত্যাদি। যাই হোক, সেই সব আলোচনা আজকে না। কিন্তু মানুষ হিসাবে বরকত দা অসাধারণ ছিল। বরকত দার একটা ইনফ্লুয়েন্স ছিল মালদাতে, এবং বরকত দা প্রত্যেকবার নির্বাচনে যখন সিপিএম এর রমরমা বাজার, আপনাদেরকে বলি যে 2টি আসন পেয়েছিল 1977 এর ভোটে কংগ্রেস, একটি সৌগতরা, একটি 3টি আসন বোধহয় পেয়েছিল, আর একটা দার্জিলিং, আর একটা কি বেশ পেয়েছিল। কিন্তু 80তে যে ভোটটা হয় সেই ভোটটিতে কিন্তু বরকত গনি খান চৌধুরী মানে বরকত দা কিন্তু মালদা থেকে জিতে আসেন এবং মানুষ তাকে ঢেলে ভোট দিয়েছিলেন। তো এই বরকত দার এমনই একটা কারিশমা ছিল যে তিনি জ্যোতিবাবুকেও থ্রেট করে কথা বলতেন এবং সিপিএম কেও ছেড়ে কথা বলতেন না। এবং বরকত দা প্রত্যেকবার ভোটের সময়, মানে তিনি চলাফেরাতে তো খানিকটা অসুবিধা ছিল বটেই, তিনি কাজ করেছেন এবং মালদাকে সাজিয়ে দিয়েছেন। এবং মালদার কালচার, যারা মালদায় থাকেন, আমি নিজে বহুবার মালদায় গেছি এবং মালদা আমার টেরিটরি, মানে আমি যখন ভোটের সময় ভোটের অনুষ্ঠান করতে যেতাম বা ভোটের প্রক্রিয়া জানতে যেতাম, মালদা আমার কিন্তু 420 বলে একটা জায়গা রয়েছে, সেখানকার হোটেলে আমি উঠতাম এবং মালদা চষে খেতাম। এবং আমি দেখেছি সেখানে গনি খান চৌধুরী বা বরকতদার মিথ একটা কিন্তু রয়েছে, এবং 2011তেও ছিল। কিন্তু বরকতদার মৃত্যুর পরেও তার ভাই ডালুদা দুবার জিতেছে সেরে বরকতদার ভাই হিসেবে, নইলে ডালুদার এক নয়া পয়সার কাজ করার লোক না। মানে এদের পরিবারের, এই গনি খানের পরিবারের মানে ইউজলেস প্রত্যেকে। একজন ছিলেন কাজের, তিনি এই মৌসুম বেনজির মৌসুমের মা রুবিনুর, তিনি কিন্তু কাজের মেয়ে ছিলেন, তিনি জিততেও না বটে, কিন্তু কংগ্রেস এরা দুজনের মধ্যে কেউ ছাড়েননি। এইবারে এই মৌসুম দলটা ছাড়লো, এই দলটা ছাড়াতে কতটা ক্ষতি হতে পারে তার একটা বিশ্লেষণ, একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে তার বিশ্লেষণটা করব যে এ কতটা থ্রেট, এবং একে নিয়ে কিন্তু তৃণমূলের ভাবনার জায়গা তৈরি হয়েছে। উড়িয়ে দিলে চলবে না, কারণ জানতে হবে যে প্রায় 49% ভোট রয়েছে, 49 কেন বেশি হবে, কংগ্রেসের এক সময় ছিল, কিন্তু পরবর্তীতে তৃণমূল সেটাকে নিয়ে নিয়েছিল এবং বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল অসংখ্য সিট পেয়েছিল, কংগ্রেস একটাও পায়নি। কিন্তু লোকসভায় কিন্তু একটা সিট বরাবরই পাচ্ছে, সেটাই মৌসুমের দাদা মানে ডালুদার ছেলে ঈশা খান, সে তো অলমোস্ট বাংলাই জানে না। সে না জানুক, তাদের তো একটা কালচার রয়েছে, উড়িয়ে দেওয়া যায় না, মানুষের ভোটে তারা জিতে এসছেন। এই মালদা কতটা রিস্ক হতে পারে এবং মালদাকে কেন্দ্র করে মুসলিম কমিউনিটি কতটা রিস্ক হতে পারে, কতটা ডেঞ্জারাস হতে পারে, বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে মুসলিম অধ্যুষিত জায়গা, যেটা মমতার ক্রিম প্লেস, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে মঞ্চে ভাষণ দিচ্ছেন, তিনি গঙ্গাসাগরের কাজে ব্যস্ত, গতকালও গিয়েছিলেন, ছবি পাবেন তার কাছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন মোটামুটি ভাবে যেভাবে প্রচার করছেন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুল প্রেজেন্টে নেমেছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ম টর্ম নিয়ে বিন্দুমাত্র আগ্রহী না, তাকে না কোনো মানে ঈদের উৎসবে মাথায় ফেস টুপি পরে দেখা গেছে, না কোনো দুর্গাপুজোর ফিতে কাটতে দেখা গেছে। তার বক্তব্য পরিষ্কার, কারণ তার কমিউনিটি, তার ডায়মন্ড হারবারে ম্যাক্সিমাম মুসলিম, এবং তার জন্য তিনি 7 লাখ ভোটে জেতেন।
এই অঙ্কগুলো কিন্তু অভিষেক জানে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন গঙ্গাসাগর মেলা ইত্যাদি নিয়ে ব্যস্ত। এবার খুব ঠান্ডা মাথায় আপনারা চিন্তা করুন, আমি গত সেপ্টেম্বর মাসে বেলডাঙ্গাতে নেমেছিলাম, যখন উত্তরবঙ্গ সফর করছিলাম, চা খেতে। ওরাই চা খাওয়া হলো। মুসলিম কমিউনিটি মানে কি, মানে সেখানে এ টু জেড মুসলিম এমন একটা জায়গা বেলডাঙ্গা। সেখানে লঙ্কা খুব একেবারে সাংঘাতিক ঝাল, আর গামছা বেলডাঙ্গার, আহ ক্যা বাত হ্যায়। তো একটি মুসলিম ছেলে, মধ্যবয়সী, সে ওই বললো যে দাদা চা খাবেন নাকি? আমি বললাম হ্যাঁ চা খেতে পারি। তা খাবেন নাকি বিস্কুট? আমি বললাম হ্যাঁ বিস্কুট চা খাওয়া। তো গামছা কিনছিলাম আমরা। তো তাকে জিজ্ঞেস করলাম, তখন বিহারের ভোট নিয়ে খুব রমরমা, যে বিহারে কি হবে। তো রাহুল গান্ধী দৌড়াচ্ছে, কি হবে কে জানে। তা আমি বললাম যে এখানে রাহুল গান্ধী তাহলে কি করবে? এখানে দিদি শেষ কথা, দিদি ছাড়া এখানে কিছু নেই। এটা ছিল একেবারে মুর্শিদাবাদের বেলডাঙ্গা অঞ্চলের বক্তব্য। কিন্তু পালা ধীরে 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 পাল্টে গেছে। প্রথম কথাটা হচ্ছে যে তাদের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষোভ ছিল, সেটা কিন্তু দীঘা নিয়ে, যে দীঘার মন্দির, সেটাকে প্রচন্ডভাবে উস্কানি দেওয়া হয়েছে। আচ্ছা, দীঘার মন্দির যে করা হয়েছে, সেটাকে যে জেলায় জেলায় বলতে হবে, সেরকম তৃণমূলের লিডার কোথায় যে গিয়ে বলবে সব অভিষেককে করতে হবে? যে ভাই মন্দিরটা করা হয়েছে, মন্দিরটা যেমন একটা ধর্মীয় জায়গা, তেমন মানে উড়িষ্যা গভর্নমেন্টকে ঝামা ঘষার জন্য মন্দিরটা করা হয়েছে, এবং এই মন্দিরটাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বিজনেস হবে। যে মন্দিরের ধারে কাছে বহু দোকান তৈরি হয়েছে, এবং তার মধ্যে মুসলিম দোকান প্রচুর। কে দেখতে যাচ্ছে? কেন জানানো হয়নি? ইটস আ ফল্ট অফ তৃণমূল কংগ্রেস। এটা আমি এখান থেকে বলবো, তবে আপনারা বুঝবেন, এটা তো কোনো মানে হয় না। দ্বিতীয় ব্যাপার, এই যে রিসেন্টলি মন্দিরটা উদ্বোধন, মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে পরে, এখন তার ভিত্তি স্থাপন হলো, আমি সেখানে উপস্থিত ছিলাম। সেটা হচ্ছে কি নিউ টাউনে, একদম মুসলিম বেল্ট, ওটা ওই জায়গাটা ছিল। সেখানে মানে মুসলিম বেল্টের উপর করা হচ্ছে না, এটা নজরুল মঞ্চের পেছন দিকটা করা হচ্ছে, ফাঁকা জায়গা, বিউটিফুল। সেখানে দুর্গার একটি মন্দির তৈরি হবে বিরাট একর জমিনে। এখন পরপর এই মন্দিরগুলো হচ্ছে, এটা একটা ক্ষোভ তৈরি হচ্ছে। দেখুন, একটা কথা ঠিক, যে হিন্দুদের উস্কানিতে এতদিন বিজেপি বলে এসছে যে মুসলিমদেরকে তেল মারছে খালা, ফুপা, অমুক তমুক মমতা ব্যানার্জিকে, এবং মুসলিমরা খুব খুশি। কিন্তু খুশিটা পাইয়ে দেওয়া, অতিরিক্ত খুশি পাইয়ে দেওয়ারও কতগুলো সিস্টেম রয়েছে, হিন্দুর জন্য হোক বা মুসলিমের জন্য হোক। আপনাকে কিন্তু প্রসেসটা কন্টিনিউয়াস প্রসেস রাখতে হবে। যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রত্যেক মাসে যাচ্ছে, যেভাবে স্বাস্থ্য সাথীর হেল্পটা প্রত্যেক মাসে হচ্ছে, আপনাকে কিন্তু প্রসেসে রাখতে হবে। এবার কে বোঝাবে যে মসজিদ কিন্তু এরকম দুমদারাক্কা খোলা যায় না, কিন্তু কারণ ইসলাম ধর্মের মসজিদ করতে গেলে অনেক নিয়ম কানুনের ব্যাপার রয়েছে। আপনি গেলেন আর একটা ভিত্তি স্থাপন করলেন মন্দির, এই মসজিদ হুমায়ুনও করবে না, কিন্তু ও মুসলিম হিসাবে এটা মানে কমপ্লেক্স তৈরি করছে। তো এই ধরনের একটা কমপ্লিকেটেড সিচুয়েশন যখন তৈরি হয়েছে, এবং এটা তো অগ্রাহ্য করার ব্যাপার নেই যে হুমায়ুন জেতাতে পারবে, এটা বাস্তব। ভোট কাটবে, ভোট কাটা মানেই হচ্ছে কি ওই যে 30% ভোট রয়েছে যেটা ইয়েতে আপনার মুর্শিদাবাদে, যেমন বহরমপুর তো বিজেপি জিতেই আসছে ক্রমাগত। তো স্বাভাবিকভাবেই সেখানে বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে, এটা ভাবনার ব্যাপার। তৃণমূল ভাবছে, এই ভাবতে ভাবতে মৌসুম হঠাৎ ফাট করে কিন্তু তার দল ত্যাগ করল। কোনো যুক্তি নেই। তিনি বলছেন যে আমি আমার ফ্যামিলি ট্র্যাডিশনে, মানে বরকতদার ট্র্যাডিশনাল মেটেরিয়াল যেহেতু ভাই মৌসুমের মধ্যে রয়েছে। কোথায় ছিলেন মৌসুম? মৌসুম যখন কংগ্রেস করতেন এবং যুব কংগ্রেসের যে ভোটাভুটি হয়েছিল, তখন নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠান ব্যাকডোর দিয়ে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মৌসুমকে সেই সময় জিততে সাহায্য করেছিল ভোটের আসরে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং মৌসুম তখন পুরোদস্তুর কংগ্রেস করছে। এই মৌসুমকেই কিন্তু কংগ্রেসে জিতিয়ে দিয়েছিল মমতা, তার ইনফ্লুয়েন্স কাটিয়ে। আপনাদেরকে বলি, আপনারা অনেকে জানেন না, মৌসুমের জানা উচিত। এই মৌসুম যখন 2019-এ হেরে গেল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দলে নিয়ে আসলেন। মৌসুম যে খুব লড়াকু মেয়ে এমন না, কিছুই না, ওই বরকতদার ভাগ্নি, রুবিনুরের মেয়ে, এর বাইরে এদের কোনো পরিচয় নেই, এমন কিছু এরা কনস্ট্রাকটিভ কাজকর্ম করে না। কিন্তু ওই মালদার মিথ, মালদা মানেই হচ্ছে গিয়ে বরকত, আজও কতটা আছে আমি জানি না। তো তিনি রাজ্যসভায় তাকে পাঠানো হলো, দায়িত্ব দেওয়া হলো, জেলার সভাপতি করা হলো। হঠাৎ তিনি পাল্টি মেরে গেলেন, এবং তিনি পাল্টি মারলেন যখন, সেটা যুক্তি জায়গা থেকে তিনি বললেন যে আমি গনি খান চৌধুরী পরিবারের, তো কেন ভাই দলটা ছেড়েছিলে? হেরে গেছো তো হেরে গেছো,
তা আজকে যখন তোমার রাজ্যসভার পালা শেষ হয়ে যাচ্ছে, এপ্রিলের শেষ হয়ে যাবে, তার আগেই তোমার রেজিগনেশন দিয়ে যেতে হলো, তুমি কি করতে চাও? কিন্তু এটা ও কি করবে বা না করবে জানি না। মুর্শিদাবাদে বিজেপির পক্ষে ওই বহরমপুর ছাড়া আসন জেতা মুশকিল, কিন্তু মালদা খুব খতরনাক জায়গা। মালদা এমন একটা জায়গা যেটা আরএসএস এর একটা ঘাঁটি আছে শক্ত, এবং মালদা এমন একটা জায়গা যেখানে বিজেপির কিন্তু সংগঠন যথেষ্ট স্ট্রং। আমি নিজে গিয়ে মালদার বিভিন্ন জায়গায়, ইংলিশ বাজারের বিভিন্ন জায়গা থেকে এই সূত্র পেয়েছি। মালদা যারা হিন্দু, ভয়ঙ্কর হিন্দু, কারণ চারিদিকে মুসলিম রয়েছে, এবং চারিদিকে থাকা মুসলিমের মাঝখানে যদি হিন্দু থাকে, সেই হিন্দুরা ভয়ঙ্কর রকম গোড়া হিন্দু হয়, এবং চারিদিকে থাকা হিন্দুদের মাঝখানে যে মুসলিমরা থাকে তারা এক বজ্ঞা হয়, যেটা সংখ্যালঘু জায়গা থেকে। মালদায় সংখ্যালঘু হিন্দুরা। ফলে এই মৌসুমের দল ছেড়ে যাওয়া, এখানে কিন্তু কংগ্রেসের হয়ে মৌসুম দাঁড়াবে, বা সারা বাংলায় হয়তো তারা ভোট প্রচার করবে। ফায়দাটা হবে বিজেপির। মৌসুম তার দলকে জিতিয়ে আনতে হারগিজ পারবে না ইয়েতে, মালদাতে। তিনি যদি দাঁড়ান তিনিও হারবেন, কিন্তু ঘটনাচক্রে ভোটটা যখন কাটাকাটি হয়ে যাবে, মুসলিম ভোটটা, তার ফায়দাটা তুলে কিন্তু অনেকগুলো আসন বাড়িয়ে নিতে পারবে বিজেপি। এবং বিজেপি যার জন্য বলছে, হ্যাঁ মৌসুম কি করতে ছিল, বিজেপির এছাড়া আসন বাড়াবার তাদের একটা মুখই নেই। এটা নিয়ে আমি আরেকদিন অনুষ্ঠান করব। তারা একটা মানে এত থার্ড ক্লাস একটি রাজনৈতিক ইউনিট পশ্চিমবঙ্গের, যেখানে শিক্ষিত লোক বলতে এক অশোক লাহিড়ী আর সুকান্ত মজুমদার, বাকি রাবিশ ডাস্টবিনের মতন কথাবার্তা বলে। এরা পশ্চিমবঙ্গে আসলে একবারে ছারকার করে দেবে, ওয়ার্থলেস ইচ অ্যান্ড এভরিবডি। তো ভাই, পথ তো পরিষ্কার হচ্ছে, সুগম হচ্ছে। ফলে এটা কিন্তু ভাবনার জায়গা, সংগঠন বাড়াবার জায়গা থেকে আমি পরিষ্কার বার্তা দিচ্ছি। যতই বলুক না কেন যে ইংলিশ বাজার থেকে শুরু করে সংগঠন ভাঙচুর হয়ে রয়েছে তৃণমূলের টোটাল মালদা ডিস্ট্রিক্টে, সেরেফ মুসলিমদের ভোটে বেশ কিছু তারা আসন পাচ্ছে। নজরটা করবেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি তৃণমূলের হয়ে এখানে কিন্তু প্রচার করছি না, কারণ আমার বক্তব্যটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষ পশ্চিমবঙ্গ যেন গেরুয়াকরণ না হয়, যার জন্য অনুষ্ঠানটা করা। ভাববার একটা স্কোপ দিলাম, ভাবতে থাকুন, এবং আপনারা প্রত্যেকেই ভাবুন, ভেবে একটা অ্যাডভাইস দিন যে আমি ত্রুটি না ত্রুটি মুক্ত। ফের আরেকটা অনুষ্ঠান নিয়ে আগামী দিনে আসবো, যে কোথায় বিজেপির নোংরামিটা চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দিনটা আপনার ভালো কাটুক, ঠান্ডার মধ্যে সাবধানে থাকবেন। নমস্কার, আদাব।